না কাঁপে না। আমার বাপ ভাইকে রাজাকার আলবদর আল শামস বলতে আপনার যেমন বুক কাঁপেনি, তেমনি আমারও আপনাকে ব্রিটিশ বলতে একটুও বুক কাঁপেনি। তুর্যের চক্ষুদয় ছোট ছোট হলো, থমথমে কণ্ঠেই বলল, বাপ ভাই মিলে ভালোই তো আমার বিরোধিতা করতে শিখিয়েছে। যাক, ব্যাপার না, আমিও দেখি এরা আর কি করতে পারে। দিন শেষে ওই রাজাকারদের আমার মতো মুক্তিসেনাদের হাতেই পরাস্ত হতে হবে, দেখে নিও। পৃথা অবাক হলো, অবাক কণ্ঠেই বলল, আপনি মুক্তি সেনা? আপনি তো ঘসিটি বেগমের বংশধর, যাকে সুখে থাকতে ভূতে কিলায়। নিজের স্বাধীন দেশকে পরাধীন করতে উঠে পড়ে লাগেন আপনারা। তুর্য চিন্তায় পড়ল। খুব একটা ভুল পৃথা বলেনি। সেদিন বিয়ের আসরে বউ তার ছিল এবং স্বাধীনও ছিল, কিন্তু সে কি করে পরাধীনতার শিকলে আবদ্ধ করে চলে গেল দূর দেশে? আর এখন সেই শিকল কেটে আবার বউকে স্বাধীন করার কত প্রচেষ্টাই না চালাচ্ছে। তুর্য ভাবুক ভঙ্গিতেই বলল, এই প্রথম তুমি একটা সত্যি কথা বললে। পৃথা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, আমি সব সময়ই সত্যি বলি। তা না হয় বুঝলাম, এখন একটা কাজ করো তো, তাড়াতাড়ি আমার বাসায় চলে এসো। তুর্যের কথায় ভাঁজ পড়ল পৃথার কপালে, ভ্রু কুঁচকে শোধালো, আপনার বাসায় আমি কেন যাব? তুর্য ভাবলেশীন নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, দেখবো তোমায়, দেখতে ইচ্ছে করছে ভীষণ, চলে এসো তাড়াতাড়ি। পৃথা ভরকালো কিছুটা। কেমন ভাবে তাকে অধিকার নিয়ে বাসায় যাওয়ার কথা বলছে পুরুষটা? সে কি তুর্যের বিয়ে করা বউ নাকি যে বললেই যেতে হবে? তাছাড়া পুরুষ মানুষকে লাই দিলেই লাই পেয়ে যায়, মাথায় উঠে নাচতে শুরু করে। যেমন এই পুরুষ শুরু করেছে, 2 দিন একটু কথা বলেছে, তাও ভালোভাবে, তাতেই এখন অধিকার বোধ নিয়ে বাসায় যেতে বলছে। পৃথা কপালে ভাঁজ ফেলল, তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি বললেই যেতে হবে আমাকে, যাব না আমি আপনার বাসায়। তুর্য চোখ মুখ কুঁচকে ফেলল। সে ঠিক জানতো এই নারী তাকে এবং তার আদেশকে সরাসরি না দ্বারা প্রতিহত করবে, এর ছাড়া তো আর কাজ নেই কোনো। তাই তো মনের ভিতরে আগে থেকে এই সকল হুমকি ধামকি সাজিয়ে রেখেছে তুর্য। ছেলেটা হুমকির স্বরে পৃথাকে বলল, তুমি আমার বাসায় আসবে নাকি আমি তোমার বাসায় চলে আসব, কোনটা? থমকালো তুর্য, আবার বলল, আমি তোমার বাসায় আসলে কিন্তু তোমার বাপ ভাইকে ধরে ধরে বলবো তুমি এখানে আমাকে আসতে বলেছ। আমি কিছুতেই আসতে চাইছিলাম না, কিন্তু তোমার নাকি আমাকে অনেক দেখতে ইচ্ছে করছে, তাই জোর করে এনেছো। পৃথা বোকা বনে গেল। এই কথা সে কখন বলল? ছেলেটা বানিয়ে বানিয়ে কেমন মিথ্যা বলছে। পৃথার চোখ বড় বড় করে বলল, আমি এসব কথা কখন বললাম? মিথ্যাবাদী লোক একটা। সে তুমি জানো আর আমি জানি, আর কেউ তো আর জানে না। পৃথা তেতে গেল, কটমট করে বলল, বাবা তাহলে ঠিকই বলছে, কিন্তু আপনি আমাকে মিথ্যা বলে ঘুরিয়েছেন। তুর্য ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, তোমার বাবা আমাকে নিয়ে আবার কি বলেছে? পৃথা অতটা ভাবল না, সরল মনেই জবাব দিল, বাবা বলেছেন তিনি আপনাকে চিনেন না, অথচ আপনি সেদিন গাড়িতে বলেছিলেন আমার বাবা আপনাকে ভালোভাবে চিনে। তুর্য কপালে ভাঁজ হালকা হলো। সে তো আগে থেকেই জানতো এই কথা। এই প্রথম দিন শ্বশুরের সাথে যে সাক্ষাৎ হলো, সেই দিনই সে বলেছিল রাজাকাররা ভালো মানুষ চিনে না। এ আর নতুন কি? তুর্য পৃথার কথা ততটা পাত্তা দিল না। মেয়েটাকে আবার হুমকি দিয়ে বলল, আমার বাসায় আসবে নাকি আমি তোমার বাসায় আসব? গাড়িতেই আছি আমি, গাড়িটা আমার বাসার সম্মুখে না থামিয়ে সোজা তোমার বাসার সম্মুখে থামাবো বলে দিলাম। পৃথা ভয় পেয়ে গেল। এই আতপাগল লোক যদি একবার তার বাড়িতে চলে আসে, তাহলে তো বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যাবে। তারপর যদি আবার এসব বানিয়ে বানিয়ে মিথ্যা বলে, তবে তো আজ মরতে হবে নির্ঘাত। পৃথা তাড়াহুড়ো করে ব্যস্ত হয়ে বলল, আমি আসছি, এক্ষুনি আসছি। তুর্য বাঁকা হাসলো, হাত ঘড়ি পানে একবার তাকিয়ে বলল, তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করছি তোমার। কথাটা বলেই কল কাটলো তুর্য। পৃথা পড়লো মহাচিন্তায়। ভয়ে তো বলে দিল সে যাবে, কিন্তু তুর্যের বাসায় যেতেও কেমন ভয় ভয় লাগছে। এত বড় ফ্ল্যাটে মাত্র 2 জন পুরুষের বসবাস, সেখানে একা একা মেয়ে যাবে, যদিও খারাপ কিছু করার চেষ্টা করে পৃথার সাথে। যদিও মেয়েটার মনে হচ্ছে না তুর্য এমন কিছু করতে পারে, তবু এই অতি আধুনিক সভ্যতায় বিশ্বাস করতে কি আছে? দীর্ঘদিনের অতি পরিচিত মানুষগুলো হুট করে নিজের রূপ বদলে নিতে 2 বার ভাববে না, সেখানে তুর্য অপরিচিত এক পুরুষ। আর না গিয়েও উপায় নেই কোনো। ছেলেটা একবার বাড়িতে চলে আসলে বিপদ বাড়বে বই কমবে না। মনের মধ্যে একরাশ চিন্তা নিয়ে উঠে দাঁড়ালো পৃথা।
কলেজে ব্যাগের মধ্যে থেকে মরিচ গুলিয়ে রাখা একটা স্প্রেসের বোতল রাখলো আর তার কাঁধে ব্যাগে। কলেজের ব্যাগের মধ্যে থেকে মরিচ গুলিয়ে রাখা একটা স্প্রে বোতল রাখলো তার কাঁধে ব্যাগে। নিজের নিরাপত্তার জন্য ব্যাগে সর্বদা মরিচ গুলানো স্প্রে রাখে পৃথা। আজ সেই বোতল নিয়ে নিল নিজের নিরাপত্তার জন্য। যদি তুর্য বা আরুষ তার সাথে অপ্রত্যাশিত কিছু করার চেষ্টা করে তবে সেও এর প্রয়োগ করবে। মনের মধ্যে আকাশ পাতাল ভাবতে ভাবতে নিজের কক্ষ থেকে বেরিয়ে এলো মেয়েটা। বসার কক্ষে এসে আবার মুখোমুখি হলো বাবার। সেই যে লোকটা এখানে বসেছে আর ওঠেনি। পৃথাকে দেখেই ভ্রু কুচকালেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে প্রশ্ন করলেন, আবার কোথায় যাচ্ছ? পৃথা অপ্রস্তুত হলো। আমতা আমতা করে বলল, এই তো সামনের বিল্ডিংয়ে আমার নতুন এক বান্ধবী ওই বিল্ডিংয়ে বাসা ভাড়া নিয়েছে। কলেজে গেলাম না, ঘরে একা একা বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম ওর বাসা থেকে ঘুরে আসি একটু। পলাশ শিকদার মেয়েকে সন্দেহ করলেন না। উল্টো তিনিই চাইছিলেন মেয়ে এই মুহূর্তে ঘরের বাইরে যাক। আর বাইরে গেলে যদি তুর্যের সাথে দেখা হয়ে যায় সেই ভয়ে কলেজেও যেতে দেয়নি। তবে সামনের বিল্ডিংয়ে তো বাধা নেই, সেখানে তুর্য আসবে কোথা থেকে? প্রথমে একবার ভাবলেন মেয়েকে এমনি যেতে দিবে, কিন্তু পরক্ষণই ভেবে আবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন লোকটা। পৃথাকে উদ্দেশ্য করে বললেন, চলো, আমি দিয়ে আসছি তোমাকে। পৃথা চমকালো। ভয়ে ডানা বাঁধলো তার হৃদয়ে। বাবা তাকে দিয়ে আসতে যাবে? কোনোভাবে যদি পলাশ শিকদার একবার টের পেয়ে যায় পৃথা মিথ্যে বলছে, সে কোনো বান্ধবীর বাড়িতে নয় বরং এক অপরিচিত পুরুষের ফ্ল্যাটে যাচ্ছে, তখন কি হবে? পৃথার গলা শুকিয়ে এলো। মেয়েটা আটকাতে চাইলো নিজের বাবাকে। জোরপূর্বক হেসে বলল, তোমার যেতে হবে না বাবা, এই তো সামনের বিল্ডিংয়ে যাব আমি। তুমি আবার শুধু শুধু কষ্ট করতে যাবে কেন? পলাশ শিকদার তাকালেন মেয়ের পানে, গম্ভীর কণ্ঠে বললেন, আমার সাথে এসো, নয়তো যেতে হবে না তোমার। পৃথা বলল মহাবিপাকে, না গিয়েও তো উপায় নেই। তাহলে তুর্য এখানে চলে আসবে, আর বাবাকেও যদি এখন বলে সে না যাবে না তবে নিশ্চয়ই তার বাবা সন্দেহ করবে। বান্ধবী বাড়িতে বাবার দিয়ে আসা নিয়ে তো আর অস্বাভাবিক কিছু নয়। সেখানে বাবা যাবে, শুনবে, যাব না বলাটা মোটেও বাঞ্ছনীয় নয়। অগত্যা পৃথাকে তার বাবার প্রস্তাবে রাজি হতে হলো। মনের মধ্যে একরাশ ভয় নিয়ে চলল সে বাবার সাথে। নিজেদের বাসার পরে 3টে বিল্ডিং রেখে 4র্থ বিল্ডিং এর সম্মুখে এসে থামলো পৃথা। ঢোক গিলে পলাশ শিকদারকে বলল, চলে এসেছি বাবা, এই বিল্ডিং আমার বান্ধবীদের বাসা। পলাশ শিকদার মেয়ের কথায় সত্যতা পেলেন। এই বিল্ডিংটা তো বাসার কাছেই, ধরতে গেলে সামনেই। তিনি আর ঘাটলেন না বিষয়টা নিয়ে। বিল্ডিং এর সম্মুখে দাঁড়িয়ে মেয়েকে বললেন, তুমি ভেতরে যাও তাহলে, আমি আসছি এখন। এক প্রকার নিঃশ্বাস আটকে বাবার প্রশ্ন করলো, তুমি ভিতরে যাবে না বাবা? না। পলাশ শিকদার এক অক্ষরে উত্তর। পৃথা অস্বস্তির নিঃশ্বাস ফেলল। পৃথাও স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তার বাবা অন্তত এখানে এসে একটা কাজের কাজ করলো। পলাশ শিকদার একবার বিল্ডিং এর ভেতরে গেলেই তো পৃথা ধরা পড়ে যেত বাজেভাবে। আর তারপর সোজা উপরে পৃথা ঠোঁট টেনে একটু হাসলো, নম্রভাবে বলল, আচ্ছা আমি ভিতরে যাচ্ছি। পৃথা বাক্যের সমাপ্তি ঘটিয়ে দ্রুত ঢুকে গেল বিল্ডিং এর ভিতরে। পলাশ শিকদারও আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে চলে এলেন নিজের বাড়িতে। বসার কক্ষে ঢুকতেই দেখা পেলেন পিয়াস এবং পিয়াল বসে আছে সোফার উপরে। তাদের সাথে সুফিয়া বেগমও রয়েছেন। সকলের চোখে মুখে চিন্তার ছাপ। বাবাকে আসতে দেখে পিয়াস উঠে দাঁড়ালো, চিন্তিত কণ্ঠে শুধালো, হুট করে কল করে আসতে বললে কেন? কোনো সমস্যা হয়েছে কি? পিয়াসের কথা শেষ না হতেই পিয়াল বলল, ওই তুর্য চৌধুরী আবার কোনো সমস্যা করছে নাকি বাবা? পলাশ শিকদার একবার সূক্ষ্ম দৃষ্টিতে তাকালেন স্ত্রী সন্তানের দিকে, অতঃপর থমথমে কণ্ঠে বললেন, আমি পিথার আবার বিয়ে দেবো। পলাশ শিকদার কণ্ঠে তোলার প্রতিটি ধ্বনি যেন বিস্ফোরণ ঘটালো উপস্থিত সকলের মধ্যে। পিয়াস গোল গোল চোখে তাকালো বাবার পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি? পলাশ শিকদার পরপর আবার একটা বিস্ফোরণ ঘটালেন বসার কক্ষে। সোফার উপরে বসতে বসতেই বললেন, আজ সন্ধ্যায় পাত্রপক্ষ দেখতে আসবে পিথাকে। সব ঠিকঠাক থাকলে কাল আকদ। সুফিয়া বেগম পিয়াস পিয়ালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে পলাশ শিকদার এসব? পৃথা আবার বিয়ে দেবে? পিয়াস হতবুদ্ধি সম্পন্ন হয়ে পড়ল। বাবাকে এতদিন সে বেশ বিচক্ষণ মানব বলেই জানত, কিন্তু আজ সে কেমন সিদ্ধান্ত নিয়েছে? পিয়াস অধবাক স্বরে বলল, এসব কি বলছো বাবা? পৃথা আবার বিয়ে?
আজ পাত্রপক্ষ দেখতে আসবে। মাথা খারাপ হয়ে গেছে তোমার? পলাশ শিকদার তাকালেন ছেলের পানে, গম্ভীর কণ্ঠে বললেন, আমার মাথা ঠিক আছে পিয়াস, এছাড়া আর উপায় নেই কোনো। তুর্য চৌধুরী ইতিমধ্যে পিতার সম্মুখে চলে এসেছে। এখন যদি মেয়েটাকে সে সব কিছু বলে দেয় তখন কি হবে ভেবেছ? বাবার সব কথাগুলো মন দিয়ে শুনলেন পিয়াস এবং পিয়াল। কেন যেন সে পলাশ শিকদারের সিদ্ধান্তের সাথে একমত হতে পারছে না তারা। অতীতে তার পিতা মাতার একটা ভুলের কারণে পৃথার জীবনটা আজ এই মোড়ে এসে দাঁড়িয়েছে। মাত্র 10 বছর বয়সে মেয়েটার কোনো বাবা সেই বয়সে কিভাবে একটা মেয়ের বিয়ে ঠিক করে, তাও 20 বছরের এক যুবকের সাথে। সে তো তুর্যের বিয়ে না মেনে চলে গিয়েছিল বলে পৃথা বেঁচে গিয়েছিল। আর যদি তুর্য তখন বিয়েটা মেনে নিত তখন কি হতো পৃথার? 10 বছর বয়সে একটা মানুষের না আসে শারীরিক পরিপক্কতা আর না আসে মানসিক পরিপক্কতা। সেখানে তাদের বোন এমন এক বৈবাহিক সম্পর্ক কিভাবে টেনে নিয়ে যেত সারা জীবন। বাবা মায়ের এমন কর্মে মাঝে মাঝে রাগ হয় পিয়াস এবং পিয়ালের। শুধুমাত্র তাদের সম্মান করে বিধায় মানুষ দুটোর মুখের ওপর বলতে পারে না কিছু। আর তাছাড়া এই 7 বছরের নিজের বাবা মায়ের কৃতকর্মের জন্য অনুতপ্ততা দেখেছে। যারা নিজেরাই অনুতপ্ত হয়ে গুমড়ে গুমড়ে মরে প্রতিনিয়ত, তাদের আর কি বলা যায়। কিন্তু এখন আবার কি শুরু করেছে পলাশ শিকদার? বহুদিন আগেই নিজের কর্মকে ধূলিসাৎ করার জন্য আবার এই খেলায় মেতে উঠেছে। পিয়াল কিছুটা খেপে গেল বাবার ওপর। সদ্য 21 বছরে পদার্পণ করা যুবক পিয়াল বয়সের ভারী শরীরের রক্ত টকবগে তার। পিয়াল কিছুটা ক্ষিপ্ত কণ্ঠে বাবার উদ্দেশ্যে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার বাবা? কিসের বিয়ে? একবার বিয়ে বিয়ে খেলায় মেতে আমার বোনটার জীবন নষ্ট করেছো, এখন আবার কি চাইছো তুমি? তাছাড়া তালাক। এইটুকু বলতেই হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল পিয়াস। বয়সে ভারী, সে বেশ বুদ্ধিমান এবং বিচক্ষণ বটে। তাছাড়া বাবা মা ভক্ত বেশ। পিয়াস বেশ ঠান্ডা কণ্ঠেই বলল, বাবা, পৃথার বিয়ে দেওয়া ছাড়া কি আর ওকে তুর্যর থেকে বাঁচানোর কোনো উপায় নেই? ওকে তো আমরা অন্য কোথাও পাঠিয়ে দিতে পারি। পলাশ শিকদারের থমথমে মুখশ্রী, গম্ভীর কণ্ঠ, তিনি বললেন, তোমার কি মনে হয় ওকে কোথাও পাঠিয়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুর্য পিতার খোঁজ করবে না? ছেলেটা যদি ঢাকা থেকে রাজশাহী চলে আসতে পারে পিতার খোঁজে, তবে অন্য কোথাও কি যেতে পারবে না? মনে রাখবে, লোহা লোহা কাটে। তেমনি পিতাকে একবার বিয়ে দিয়ে দিলে তুর্য আর কিছুই করতে পারবে না। সুফিয়া বেগম ততক্ষণ বসে শুনছিলেন স্বামী সন্তানের কথা। তার ভীষণ বলতে ইচ্ছে হচ্ছিল, তাহলে পিথাকে ওর কাছে দিয়ে দাও। তুর্য যখন ওকে ফিরিয়ে নিতে চাইছে, মেয়েটাকে খুঁজতে খুঁজতে এত দূর চলে এসেছে, তখন আমাদের কি উচিত নয় ওদের এক করে দেওয়া? হাজার হলো মা তো কোনো মাই চায় না তার মেয়ের সংসার ভাঙুক। মনে মনে এত কথা বললেও সাহস করে স্বামীকে বলতে পারলেন না কিছুই, কারণ মেয়ের জীবনের এই অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী তিনি। বহুদিন আগে নিজের বান্ধবীর সাথে সম্পর্কটা গাঢ় করার জন্য বান্ধবীর ছেলের সাথে নিজের মেয়ের বিয়ের আড্ডাটা সুফিয়া বেগমই করেছিলেন। তারপর নিঃশ্বাস ফেলেন মহিলা। একটু সাহস জুগিয়ে স্বামীকে বললেন, ওদের তো তালাক হয়নি এখনো, এর মধ্যে মেয়েকে অন্যত্রে বিয়ে দেওয়ার কথা ভাবাটা অন্যায় নয়? পলাশ শিকদার তাকালেন স্ত্রীর পানে, থমথমে কণ্ঠে বললেন, অন্যায়? কিসের অন্যায়? অন্যায় তো করেছিল ওই তুর্য আমার মেয়ের বিয়ের আসরে ফেলে গিয়ে। বিয়ের দিনই সে নিজের স্ত্রীকে ত্যাগ করেছিল। 7-7টা বছর আমার মেয়েটার কোনো খোঁজ খবর রাখিনি। একটা বারের জন্য জানতে চাইনি আমার মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে। এতগুলো বছর পরে আজ এসেছে আমার মেয়েকে বউ বলে দাবি করতে, বউকে নিতে। থামলেন পলাশ শিকদার, আবার বললেন, আমি মানলাম ভুলটা আমাদের ছিল। 20 বছরের এক তরতাজা পুরুষের সাথে 10 বছরের এক কন্যার বিয়ে দেওয়া ছিল আমাদের চরম ভুল। তাই বলে ও আমার মেয়েকে ফেলে যাবে? আমার মেয়েটা তো কোনো দোষ করেনি। এমনকি ও তখনও ভালোভাবে বিয়ের মানেটাও বুঝতে শেখেনি। ওর জন্য আমার মেয়েটাকে কত কিনা সহ্য করতে হয়েছে, এলাকা পর্যন্ত ছাড়তে হয়েছে আমাদের। তারপরেও সবটা মেনে নিয়েছিলাম। পিতার জীবনের অতীতের কিছুই সামনে আনিনি ওর। কিন্তু এখন তুর্য এসে কোথা থেকে জুটলো? আবার বউ বলে দাবি করছে আমার মেয়েকে। এতদিন কোথায় ছিল সে?
কই আমার মেয়ের খারাপ সময়ে তো তাকে দেখিনি আমার মেয়ের পাশে। যাক, ধরে নিলাম বিয়ের দিনের ঘটনায় রেগে গিয়ে চলে গিয়েছিল, নিজের পাশে একজন নাবালিকা মেয়েকে মানতে পারেনি। কিন্তু তারপর কেন ও 7-7টা বছর আমার মেয়ের খোঁজ খবর নিল না? ও তো অন্তত একটা কল করে মাপ চাইতে পারতো সবার থেকে, একবার বলতে পারতো ও বিয়েটা মেনে নিয়েছে। তাহলে তো আর আমার মেয়েটাকে সমাজের চোখে ছোট হতে হতো না, সমাজ পরিবার বাজে মন্তব্য করার সুযোগ পেত না। পলাশ শিকদার থেমে গেলেন, আবারও একটু সময় নিয়ে বললেন, আমি সেই ছেলের হাতে আমার মেয়েকে কখনোই তুলে দেব না, যে ছেলে আমার মেয়েকে বিয়ের আসরেই ত্যাগ করেছিল। পলাশ শিকদারের প্রতিটি কথা সত্যি, এরপর আর কিছু বলার থাকে না কারোরই। তবুও পিয়াস বলল, তাই বলে তালাকহীন একটা মেয়েকে তুমি অন্যত্র বিয়ে দিতে পারো না বাবা? এমনিই ওদের বিয়ে রেজিস্ট্রি হয়নি, তখন পিতার বয়স ছিল মাত্র 10 বছর। এত অল্প বয়সে বিয়ে আইন বহির্ভূত। সুফিয়া বেগম ইতস্তত বললেন, আমতা আমতা করে বললেন, তবুও তালাকের একটা ব্যাপার আছে, শরীয়ত মোতাবেক তো বিয়ে হয়েছে ওদের। পলাশ শিকদার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন স্ত্রীর পানে, তীক্ষ্ণ কণ্ঠেই বললেন, তা আমি বুঝে নেব, তালাক দিয়েই আমি বিয়ে দিয়ে দেব আমার মেয়ের। তবে পাত্রপক্ষ আজ সন্ধ্যায় পৃথাকে দেখতে আসবে, তা জেনে রেখো। পৃথা দাঁড়িয়ে আছে তুর্যের ফ্ল্যাটের দরজার সম্মুখে। ভিতরে ঢুকবে নাকি ঢুকবে না দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন মেয়েটা। পৃথার দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই খুলে গেল দরজা। মেয়েটা প্রথমে ভরকে গেলেও পরক্ষণে সামলে নিল নিজেকে, চোখ তুলে সম্মুখপানে তাকালো। তুর্য হাসি মুখে দাঁড়িয়ে আছে। পৃথা আমতামতা শুরু করলো, তবে সে কিছু বলার আগেই তুর্য বলল, এত দেরি করলে কেন? সেই কখন থেকে তোমার অপেক্ষা করছি। পৃথা ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে বলল, আপনার সাথে কথা বলার বড় জোর 15 মিনিটের মধ্যে এসেছি আমি, এটা দেরি? তুর্য মৃদু হাসলো, অতঃপর বলল, তোমার অপেক্ষার কাটানো প্রতিটা মুহূর্ত যে কতটা ব্যথাদায়ক তা যদি তুমি একটাবার বুঝতে, তবে আর আমাকে কোনো প্রশ্ন করতে না। কথা রীতিতে গিয়ে স্তব্ধ নিঃশ্বাস ফেলল ছেলেটা। দরজা থেকে সরে গিয়ে আবার বলল, এসো, ভিতরে এসো। পৃথা ভেতরে গেল। কার্ড ব্যাগটা বাসার কক্ষের সোফায় রাখতেই তাকে তাড়া দিল তুর্য। ছটফটে কণ্ঠে বলল, বসবে পরে, আগে রান্নাঘরে চলো। পৃথা ভ্রু কুঁচকালো, সন্দিহান কণ্ঠে বলল, রান্নাঘরে কেন যাব? আমি কিন্তু রান্না টান্না একদম পারি না। আপনি যদি আমাকে এখানে রান্না করার উদ্দেশ্যে এনে থাকেন, তবে বলে রাখি আপনি ভুল স্থানে ভুল কার্যক্রম চালাতে চাইছেন। পৃথার কথায় তুর্য শরীর দুলিয়ে হাসলো। রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করব। তুমি চেয়ে চেয়ে শুধু দেখবে। এসো তাড়াতাড়ি। পৃথা অবাক হলো, অবাক সুরেই প্রশ্ন করলো, আপনি রান্না করতেও পারেন? পারি তো, ইংল্যান্ডে যখন ছিলাম তখন তো একা একা রান্না করেই খেয়েছি। পৃথা হাসলো তৎক্ষণাৎ, মুখে হাত দিয়ে বলল, আপনি ইংল্যান্ডে থাকতেন, তবে আপনাকে ব্রিটিশদের বংশধর বলে ভুল করিনি তো? তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, মৃদু হেসেই বলল, তুমি কখনো ভুল করনি। যা ভুল ছিল আমার ছিল, আর শাস্তিও ভোগ করছি ভীষণ বাজেভাবে। পৃথার ওষ্ঠের হাসি উবে গেল। নরম দৃষ্টিতে এসে তাকালো তুর্যের পানে, কেমন কণ্ঠে শোধালো, কি ভুল করেছিলেন আপনি? তুর্য হাসলো আবারও, ভীষণ সূক্ষ্মভাবে এড়িয়ে যেতে চাইলো পৃথার প্রশ্নটা। একটা ঝুড়িতে কিছু চাল নিয়ে সে হাত দিয়ে ধরিয়ে দিল মেয়েটার। মুখ বাঁকিয়ে বলল, আমি রান্না করবার, তুমি শুধুমাত্র বসে বসে খাবে তা তো চলবে না। চালটা ধুয়ে নিয়ে এসো তাড়াতাড়ি। পৃথা কথা বাড়লো না, বাধ্যমের মতো চাল ধুতে শুরু করলো। খানিক সময় ব্যবধানে চাল ধোয়া শেষ করে মেয়েটা খেয়াল করলো তুর্য একটা ছুরি দিয়ে সবজি কাটছে। পৃথা এগিয়ে গেল সেদিকে। তুর্য বলল, দিন, আমি করছি, আপনি বরং রান্না চাপান। তুর্য সাথে সাথে নাকচ করে দিল পৃথার সব প্রস্তাব। সবজি কাটতে কাটতেই বলল, তার কোনো প্রয়োজন নেই, পরে দেখা যাবে সবজির বদলে ছুরি নিজের হাতে চালিয়ে দিয়েছো। পৃথার দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে মানল না তুর্যের কথা, বরং ছেলেটার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে বলল, শুনুন, আমি কাটছি। তুর্য এবার আর কিছু বলল না। সবজি কাটার দায়িত্ব সে পৃথাকে দিয়ে গেল। রান্নার দিকে মেয়েটা সবজি কাটছিল আর চোখে দেখছিল তুর্যকে। চুলার আঁচে ছেলেটার ফর্সা মুখ কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে, কপালে বিন্দু বিন্দু ঘামের উৎপাত দেখা যাচ্ছে। আবার মাঝে মাঝে ঠোঁট কামড়ে রান্নার অবস্থা পর্যবেক্ষণ করছে। পৃথা যেন তুর্যের এই রূপেই হারিয়ে গেল মুহূর্তে। মুগ্ধ হলো তার দৃষ্টি। এতদিন ঝগড়ায় নিজের ক্রাশ খাওয়াকে দমিয়ে রাখলেও আজ আর পারল না।
ছোটখাটো একটা ক্রাশ খেয়েই বসলো তুর্যের ওপরে, আর সাথে বেখেয়ালেতে নিজের হাতটাও কেটে বসলো অবশেষে। সে সত্যিই তুর্যকে দেখতে গিয়ে সবজির বদলে হাতেই ছুরি চালিয়ে দিয়েছে। তবে খুব বেশি কাটার আগেই লাফিয়ে দূরে সরে গেল মেয়েটা। কণ্ঠে তুলল আহ মূলক ব্যথাতুর ধ্বনি। হকচকালো তুর্য। চুলার দিকে থেকে পাশ ফিরে তাকাতেই দেখলো পৃথার বাম হাতে কেটে লাল রক্তের আভাস দেখাতে গিয়েছে। অস্থির হয়ে উঠল মেয়েটা, দ্রুত এলো পৃথার নিকট। মেয়েটার কাটা হাত খানা ধরে বিচলিত কণ্ঠেই বলল, কি হয়েছে দেখি।